বান্ধবীর বিয়ে খেতে গিয়ে নিজেরই ভার্সিটির প্রফেসরের সাথে বিয়ে হয়ে গেল অরার। বাসর ঘরে বসে অনবরত সংশয়ে কাঁপছে রমণী। অচেনা জায়গা, অচেনা মানুষ। অরার মাথাতেও কাজ করছে না, এবার সে কি করবে? এদেশে তার নিজের বলতে কেউ নেই। তার মা থাকে এদেশ থেকে সুদূরে অবস্থিত নিউ ইয়র্কে। আর মা ছাড়া তার দুনিয়াতে আপন বলতে হয়তো আর কেউই নেই। সে এদেশেই বড় হয়েছে, আর মা দেশ ছাড়ার পর থেকে সে থেকেছে হোস্টেল কিংবা মেসে। প্রতিমাসে প্রয়োজনের চেয়ে কিছু বেশি টাকা পাঠানো ছাড়া তার মা বোধহয় আর কোনো দায়িত্ব পালন করেনি। অথচ জীবনের এত বড় গুরুত্বপূর্ণ এক সময়ে সে তার মাকেও জানাতে পারেনি যে তার জীবনের সাথে আজ কি ঘটে গিয়েছে। ঘটনাটা ঘণ্টা কয়েক আগের। অরা তার স্কুল লাইফের এক প্রিয় বান্ধবীর বিয়েতে সিলেটের সুনামধন্য এক বাড়িতে এসেছিল দুদিন আগেই। সবকিছু ঠিকঠাকই চলছিল। শুনেছিল শহরের নামকরা এক মানুষের সাথে তার বান্ধবী তথা ফিয়া আহসান এর বিয়ে হতে চলেছে। সেও বান্ধবীর বিয়ে নিয়ে খুব খুশিতে ছিল। কিন্তু হুট করেই যেন সবকিছু তোলপাড় হয়ে গেল। বিয়ের আসরের সময় হতেই তার বান্ধবী হঠাৎ গায়েব হয়ে গেল। অরাসহ আহসান বাড়ির কেউই বুঝতে পারল না এসব কি হচ্ছে। সব জায়গায় তন্নতন্ন করে খুঁজতে গিয়ে হঠাৎ ফিয়ার একটি চিরকুট পাওয়া গেল, যেখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে সে এই বিয়েটা করতে পারবে না, তাই মুক্তির জন্য বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। তার এই একটি চিরকুটেই বাড়ির সবার মাথায় বাজ পড়ল। ফিয়ার বিয়ে হওয়ার কথা ছিল দেশের নামকরা এক শিল্পপতির ছেলের সাথে। আহসানরা শুধু সিলেটে নয় বরং ব্যবসায়িক সুনামে সারা দেশে পরিচিতি। আর এই বিয়েটা ছিল সামাজিক বন্ধনের চেয়ে ব্যবসায়িক যোগসূত্র কিংবা সম্পর্ককে বিস্তৃত করার একটি কৌশলস্বরূপ। সহজাত নামিদামি শিল্পপতি বিজনেস ব্যাকগ্রাউন্ডের পরিবারে যেমনটা হয়ে থাকে আর কি। যথারীতি বিয়েতে প্রেস মিডিয়া কিংবা নামিদামি সকল মানুষের আনাগোনা ছিল তুঙ্গে। এমন একটা মুহূর্তে এসব ঘটনা ঘটে যাওয়ায় আহসান বাড়ির কেউই বুঝে উঠতে পারছিল না তারা কি করবে। ছেলেপক্ষের কাছে খবর পৌঁছাতেই তারা আরও পাগলামি শুরু করে বসে। পারলে তখনই সবকিছু সবার সামনে ভাঙচুর করে বিয়ের আসর ছেড়ে চলে যায়। সে না হয় বিয়ে নাই হল, সম্পর্ক প্রশস্ত করতে গিয়ে পুরোপুরি ভেঙেই গেল। ছেলেপক্ষের বর তো এই বিয়ে করতে একদমই নারাজ, কিন্তু প্রেস মিডিয়ায় এই খবর ছড়িয়ে গেলে তখন কি হবে? আহসান ইন্ডাস্ট্রির সব মানমর্যাদা ধুলোয় মিশে যাবে। ঠিক তখনই আবেগের বলির পাঠা হয়ে গেল অরা। ফিয়ার মা ফাহমিদা আহসান অরাকে বেশ পছন্দ করত। সে জানত তার মেয়ের অন্যতম প্রিয় বান্ধবী অরা নিজেই। কিন্তু অরার কাছে কান্নাকাটি করে নানান জিজ্ঞাসাবাদ করেও যখন দেখল অরা ফিয়ার ব্যাপারে কিছুই জানে না, তখন তারা অনেক বেশি হতাশ হল। আর পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ফাহমিদা আহসান তার কাছে একটা প্রস্তাব রাখল। তাকে মিথ্যে বিয়ে করতে হবে। আন্টি, আপনি এসব কি বলছেন? আমি বিয়ে? কিন্তু কিভাবে সম্ভব? ফাহমিদা আহসান তাকে জড়িয়ে ধরে এক প্রকার পায়ে পড়ে যায়। কেঁদে কেটে বলে, মা, আমি জানি আমি ঠিক করছি না। কিন্তু এই মুহূর্তে এই সমস্যা থেকে বাঁচানোর একমাত্র উপায় কেবল তুমিই। আমাদের পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। তোমার আঙ্কেলের প্রেশার ফল করেছে। তার অবস্থা অত্যন্ত গুরুতর। আমরা এই মুহূর্তে ফিয়াকে নিয়ে ভাবছি না। ও মেয়ে আমাদের মুখে কলঙ্ক ছাপিয়ে গেছে। অমন মেয়েকে আমাদের চাই না। কিন্তু ওর এই একটা পদক্ষেপে আমাদের নাময়সের যা ক্ষতি হতে চলেছে, এটা কিভাবে মেনে নেই বলতো মা? আমার সব চিন্তা এখন তোমার আঙ্কেলকে নিয়ে, তার কিছু হয়ে গেল আমি শেষ হয়ে যাব মা। আমি জানি তুমি অনেক ভালো মেয়ে। তুমি প্লিজ আমাদের সাহায্য করো। হয়তো মিথ্যে একটা বিয়ে, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় নেই। ওরা অনেক বেশি অবাক হল। মিথ্যে বিয়ে মানে? আর এনারা কেমন মানুষ? মেয়ে চলে গিয়েছে, কার সাথে গিয়েছে, মেয়ে এখন কি অবস্থায় আছে, আদৌ সে ঠিক আছে কিনা, সেসব নিয়ে এনাদের কোনো চিন্তা নেই। সব চিন্তা পরিবার, ব্যবসার নামাইশ নিয়ে। ফিয়ার বাবা তার মেয়ের চিন্তায় অসুস্থ নয়, বরং তার ব্যবসা আর নামাইশের পরিচয় ডুববে সেই চিন্তায় অসুস্থ। আশ্চর্য এই দুনিয়া। অবশ্য তার নিয়ের মাও হয়তো এমন ক্যাটাগরি মানুষ। কিন্তু এই মুহূর্তে ওরা এইসব চিন্তা রেখে বিয়ের সম্পর্কে বলল। আন্টি, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি। মিথ্যে বিয়ে মানে আমায় কি করতে হবে? ফিয়ার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, ফিয়ার চলে যাবার খবর শুনে সে অলরেডি এ বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এটা এখনও প্রেস মিডিয়া কিংবা গেস্টদের কেউ জানে না। আর বরপক্ষ এখনও এই বাড়িতে আছে, কিন্তু তাদের এখন করার মতোও কিছু নেই। সময় পেরিয়ে যাচ্ছে। বরপক্ষ পাগলামি করছে, কারণ এই বিয়েটা না হলে আমাদের নামের সাথে সাথে তাদের নামটাও ডুববে।
আর এর জন্য তারা আমাদেরকেই দোষারোপ করছে। বুঝতেই পারছ, বিজনেস ইনসাইডারে এসব কমন বিষয়। আমরা টিকেই আছি নিজেদের কোম্পানি ইন্ডাস্ট্রির নামাইশ নিয়ে। তাই আমাদের চিন্তা আপাতত বিয়ে হলো কি হলো না, কিংবা কারো সাথে কার বিয়ে হলো শেষবে কোনো পরোয়া নেই। আমাদের প্রেস মিডিয়া গেস্টদের কাছে একটা মিথ্যে নাটক সাজাতে হবে। তোমাকে বুয়ের মতো করে একটু সেজেগুজে বিয়ের আসরে বসে বিয়ে করতে হবে, ব্যাস এইটুকুই। আমরা চেষ্টা করব আগের পরিকল্পনা অনুযায়ী বিয়ে পড়ানো থেকে বাদবাকি সময়টুকু মানুষের সামনে না করে একটু আড়ালে করতে। আমি হয়তো তোমাকে ঠিকমতো বোঝাতে পারছি না। আসল কথা হলো, তোমায় একটা বিয়ের অভিনয় করতে হবে, আর কিছু না। প্রেস মিডিয়া জানে আজ বিয়েটা হয়েছে। কার সাথে হয়েছে, পাত্রকে কিংবা পাত্রীকে, এসব কেউই জানবে না। আমরা চাইছি আমাদের মানসম্মানটা ঠিক থাকুক, আর কিচ্ছু না। তোমার বিষয়টাও একদম আড়ালে থাকবে। আশা করি আর কোনো সমস্যা হবে না এতে। ওরা বুঝতেও পারেনি সে কোনো মায়াজালে জড়িয়ে পড়ছে। তাদের কথা শুনে লাল টুকটুকে এক শাড়ি পেঁচিয়ে বসে যেছে। তড়িঘড়িতে মাথায় ঘোমটা টেনেছে বিশাল বড়। বিয়ের আসরে যেতেই দেখে সে কতশত মানুষজন। তবে এক নিমিষেই বাড়ির লোক তাকে আড়ালে নিয়ে গেল। বলল কনে ভীষণ ক্লান্ত, তাই বিয়েটা একটু নির্জনে হবে। যথারীতি কাজই এলো, বিয়ে পড়ানো হলো। সবকিছু একটা পরিপূর্ণ বিয়ের মতো করেই হলো। বাহিরের সবাইও জানো বিয়েটা সত্য। অথচ বাড়ির ভেতরের গুটিকয়েকের মাঝে চাপা পড়ল এই বিয়েটা মিথ্যে বলে। সবকিছু ভাবতে ভাবতেই ওরা ক্লান্তিতে চোখ বুজল। ভারী ভারী দুবার শ্বাস ফেলে আবারও চোখ খুল। আশেপাশে নজর বুলিয়ে নিল একবার। সাধারণত কনের বাড়িতে বাসর সাজানো হয় না, কিন্তু এই বাড়িতে হয়েছে। সবাই জানে বরপক্ষ বউ নিয়ে চলে গেছে। অথচ তবুও কারা এখানে বাসর ঘর সাজিয়ে রেখেছে। চারপাশে বেলিফুল, গোলাপ আর রজনীগন্ধার ছড়াছড়ি। অথচ সবকিছুই ওরার প্রচণ্ড অসহ্য লাগছে। সে এই ভারী শাড়ি অর্নামেন্টে সে বারবার অস্থির হয়ে উঠছে। ওরা এই সিলেটেরই মেয়ে, বর্তমানে সে অধ্যয়নরত সিলেটের একটি নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে। যতদূর মনে আছে, সিলেটের সবুজশ্যামল পরিবেশেই তার বেড়ে ওঠা। অষ্টাদশী ওরার কিছু বিশেষত্বও আছে। তার চোখজোড়া হল হ্যাজেল রঙের। প্রকৃতির সকল সতেজতা তার চোখ জুগলে বন্দী হয়েছে। তার বাদামি সিল্কি চুলগুলো কোমর অবধি ছাড়িয়েছে। গায়ের রং উজ্জ্বল ফর্সা। রমণীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিদেশিনী বললেও বোধহয় ভুল হবে না। হঠাৎ কারো আগমনের পায়ের শব্দে ওরার ধ্যান ভাঙল। সে চমকে উঠে মুখ উঁচিয়ে দেখল কেউ হয়তো এই ঘরে আসছে। কে আসছে? তবে সেই লোকটাই, যার সাথে কিছু মানুষের আবেগের বশবর্তী হয়ে সে বিয়ে নামক পবিত্র সম্পর্কেও মিথ্যে মায়াজালে জড়িয়ে গিয়েছে। এরই মধ্যে আগমন হল সেই বলিষ্ঠ দেহের পুরুষের। খট করে দরজা খুলে সে ভেতরে প্রবেশ করল। পরনে কালো শেরওয়ানি, তীক্ষ্ণ দৃষ্টি। সবচেয়ে আকর্ষণীয় তার চুল ও চোখ। কাঁধ পর্যন্ত এলোমেলো ঝাঁকড়া চুল ও অদ্ভুত সৌন্দর্যময় দ্বিবর্ণের নীলবাদামি দুচোখের অধিকারী সে। ওরা ঘোমটার আড়াল হতে নজর উঁচিয়ে দেখল তাকে। এই মানুষটাকে সে আগেও দেখেছে। পুরো ভার্সিটির সর্বত্রে তার গুণগান চলে। কে চেনে না এই মানুষটাকে? ইত্তিক সানাল। সিলেটের স্বনামধন্য রহস্যময় সানাল পরিবার এবং চারপাশে সবুজ চাবাগান ও পাহাড় ঘেরা পরিবেশের মধ্যমণি হয়ে অবস্থিত বিশাল এক নিদর্শন, প্রেম মঞ্জিল নামক এক চমৎকার প্রাসাদ স্বরূপ বাড়ির একমাত্র অধিপতিই তিনি। তবে সে ওরার মতো সিলেটের স্থায়ী বসবাসকারীর মাঝে কেউ নয়। এই শহরে তার পরিবারের বেশ নামডাক থাকলেও সে নাকি বহু বছর আগে থেকেই বিদেশে থাকে। এই তো মাস খানেক আগেই দেশ থেকে ফিরে সে তাদের ভার্সিটিতে গেস্ট প্রফেসর হিসেবে জয়েন করেছে, অথচ বয়সও তার খুব একটা বেশিও না হয়তো। লম্বাচোরা বলিষ্ঠ দেহ আর চেহারা সৌন্দর্যে তো তাই মনে হয়। ইত্তিকের দাদা তাদের ভার্সিটির প্রতিষ্ঠাতা ছিল বিধায় সে হয়তো সহজেই এত বড় সুযোগটা পেয়েছে। লোকমুখের কথা শুনে এর চেয়ে বেশি ওরা তার সম্পর্কে বিশেষ কিছু জানে না। কিন্তু ওরার জীবনের সাথে এটা কি ঘটে গেল, প্রফেসর হয়েও ভার্সিটির সকলের ক্রাশ কিংবা শহরের নামকরা এক মানুষের সাথে তারই এমন মিথ্যে বিয়ের সম্পর্ক। আর তার চেয়েও বড় কথা, বিয়ের পাত্র তো ইনি ছিলেন না। ইত্তিকও এই বিয়েতে এসেছিল প্রধান গেস্ট হিসেবে। তাহলে তাকেও কি তার মতো করেই এই মিথ্যে বিয়ের সম্পর্কে রাজি করানো হয়েছে? তেমনটা হলে উনার মতো কঠোর ব্যক্তিত্বের মানুষটাও এমন মিথ্যে বিয়ের জন্য রাজি হয়ে গেল। আশ্চর্য! ইত্তিক ক্রমশই ওরার দিকে এগিয়ে আসে। ওরার কেন ভয় করছে। দূরদূরান্তরেও তার নিজের বলতে এখানে কেউ নেই।
সকলেই তার অচেনা অজানা। সবাই বলছে এই বিয়েটার কোনো মূল্য নেই, এই বিয়েটা মিথ্যে, অথচ বিয়ের কার্যক্রম হতে সবকিছুই হয়েছে সঠিক নিয়মনীতি মেনে। না না, সে কি হিসেব মেলাতে চাইছে, চিন্তায় চিন্তায় পাগল হয়ে গিয়েছে সে। এই বিয়েটা সম্পূর্ণ মিথ্যে। আই হোপ আমাদের মাঝে এটা নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। গুরুগম্ভীর হাস্কি স্বরে ঋত্বিক বলল। ওরা অজান্তেই কেন যেন কিছুটা শিউরে উঠল। চোখমুখ চুপসে মাথা ঝাঁকিয়ে আওড়াল। জিবি। ঋত্বিক আর ওরার মাঝের দূরত্বে মাত্র দুহাত তফাত। ওরা মনে মনে ভাবল, মানুষটা আসলেই হয়তো অনেক স্ট্রিক্ট। ভার্সিটিতে তার ডিপার্টমেন্ট দুদিন ক্লাস নিয়েছে, এত গম্ভীর্যতা বজায় রাখে যে স্টুডেন্টরা ঠিকমতো শ্বাস নিতেও ভুলে যায়। এত গম্ভীর মানুষ দুনিয়ায় আর দুটো আছে কিনা কে জানে। তবে একটা দিক থেকে কিছুটা স্বস্তি পেল ওরা। ঋত্বিক তার ভার্সিটিতে এসেছে সেশনাল প্রফেসর হিসেবে। অর্থাৎ আর 2 মাস পরেই সে হয়তো বিদেশে ফিরে যাবে। এমনটাই তো শুনেছিল সে। সেক্ষেত্রে এসব বিয়ের ঝামেলা নিয়ে আশা করা যায় ভবিষ্যতে কোনো ঝামেলা হবে না। এমনিতেও এই লোক নাকি দেশে একদমই আসে না। যদি সে দেশেই না থাকে, তার সাথে ভবিষ্যতে আর কখনো দেখাই না হয়, তাহলে এত চিন্তার তো কোনো কারণই নেই। হোয়াটস ইউর নেম? আবারও সেই গম্ভীর হাস্কি স্বরে ওরার ধ্যান ভাঙ্গল। ঋত্বিক তার নাম জানতে চাইছে। ও হ্যাঁ, সে তো মনে হয় তার নামটাও জানে না। কি আশ্চর্য, একটা জলজ্যান্ত মানুষের সাথে তার বিয়ে হয়ে গেল, অথচ সে মানুষটা তার নাম পরিচয় কিছুই জানে না। অবশ্য ঋত্বিক যে আগ বাড়িয়ে তার নাম জিজ্ঞেস করেছে, এতেই সে কিছুটা অবাক হল। সে হয়তো এটাও জানে না যে সে তারই ভার্সিটির স্টুডেন্ট। ওরা আর দেরি না করে স্মিথ স্বরে বলল। অরোরা উইন্টার্স। কিন্তু সবাই আমায় ওরা বলেই ডাকে। ওরা ভাবল আরও কিছু বলা যায় কিনা। নয়তো উনি তার নাম শুনে এটাও ভাবতে পারে সে আবার খ্রিস্টান কিংবা অন্য ধর্মের কিনা। কেননা এমনটা অনেকেই মনে করে। তবে এই মুহূর্তে ওরাকে কিছুটা অবাক করে দিয়ে ঋত্বিক অদ্ভুত এক প্রতিক্রিয়া জানাল। ফর্সা গম্ভীর মানুষটা চোখে কিছুটা বিস্ময়ের ছাপ দেখতে পেল সে। কিন্তু কেন? তার নাম শুনে, নাকি ভিন্ন কোনো কারণ? অবশ্য ভিন্ন কোনো কারণ কেনই বা হবে? সেসব না ভিন্ন কথা। কিন্তু হুট করে বিস্ময়ে চাপা পড়া দ্বিবর্ণের নীলবাদামি চোখ দুটোর পাশাপাশি হঠাৎ ঋত্বিকের কণ্ঠস্বর হতে প্রশ্নসূচক স্বরে অস্ফুটে বের হল। উইন্টার্স। ঋত্বিকের কণ্ঠস্বর অত্যন্ত ক্ষীণ হলেও তার দ্বিতীয়বার এই পদবি উচ্চারণ করাটা কিছুটা রহস্যময় শোনাল। এটা তো ওরার মায়ের পদবি। আচ্ছা, ঋত্বিক কি তার মাকে চেনে? হতেও পারে, তার মায়ের নাকি দেশবিদেশে বিজনেসের সুবাদে বেশ নামডাক রয়েছে, কিন্তু সেসব নিয়ে ওরার কোনো কালেই বিশেষ আগ্রহ দেখা যায়নি। এমনকি কয়েক বছর ধরে তার মা বারবার তাকে বলছিল দ্রুত তার কাছে চলে যেতে, নয়তো একটা ফরেনার ছেলে দেখে বিয়ে করে নিতে, কিন্তু স্বাধীনচেতা ও দেশভক্ত মেয়ে হওয়ায় ওরা তা কখনোই করেনি। এখনও যেমন সে এই বিয়েটাকেও ন্যূনতম গুরুত্ব দিচ্ছে না। কিন্তু কোথায় কিছু একটা বারবার যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওরার এসকল ভাবনার মাঝেই হঠাৎ ঋত্বিক বলল, আমাদের এই বিয়ের বিষয়ে বাহিরের কেউ যেন কখনো কিছু না জানতে পারে। নয়তো এর ফল একদমই ভালো হবে না। Neither do I know you, nor do you know me. There is no relationship between us. বান্ধবীর বিয়ে খেতে গিয়ে নিজের ভার্সিটির প্রফেসরের সাথে ওরার অয়াচিত বিয়ের ঘটনার পর আজ 9টা মাস পেরিয়ে গেছে। বিয়ের পর আর কখনো সে প্রফেসর ঋত্বিক সানালের দেখা পায়নি। তাকে ভার্সিটিতেও আর খুঁজে পাওয়া যায়নি। কিছুদিন পরই জানতে পেরেছে ঋত্বিক নাকি দেশ ছেড়ে চলে গিয়েছে। অবশ্য এসব নিয়ে ওরার তেমন মাথা ব্যথা নেই। ঋত্বিকের চলে যাওয়ার খবর শুনে সে যেন আরও বেশি স্বস্তি পেয়েছে। কেউ তো তাদের বিয়ের ঘটনাটা জানে না, কিন্তু ঋত্বিককে প্রতিবার প্রফেসর রূপে নিজের ক্লাসে দেখতে তারই প্রচণ্ড অস্বস্তি হতো। ওদিকে আহসান বাড়ির লোকজনও বিষয়টা প্রেস মিডিয়ার সামনে এতটা কৌশলে কভার করেছে যে সে নিজেও প্রচণ্ড অবাক। বিয়ে হলো, আয়োজন হলো, অথচ সবাই জানল আহসান বাড়ির মেয়ে ফিয়া আর শহরের নামকরা শিল্পপতির ছেলের সাথেই একে অপরের বিয়ে হয়েছে। অথচ বাস্তবতাটা ছিল সম্পূর্ণ ভিন্ন। সবশেষে ওরা এখন সম্পূর্ণ নিশ্চিন্তায় দিন কাটাতে। এই কয়েক মাসে তার জীবনে অনেক কিছু বদলেও গিয়েছে, কিন্তু ওরা যেমন ছিল অমনি আছে। ওরার জীবনের বিশেষত্বের মাঝে একটা অদ্ভুত বিষয় আছে। মেয়েটা তার জীবন নিয়ে বেশ বেখেয়ালি। এই যেমন স্বাধীনচেতা ও দেশভক্তির পাশাপাশি তার বিয়ের প্রতি ঢের অনীহা আছে। যে কারণে মাস কয়েক আগে পরিস্থিতির চাপে মিছেমিছি একটা বিয়ে করতে তার দুবার ভাবতে হয়নি। কারণ ওসবের সবকিছুই ছিল তার কাছে মূল্যহীন।
আর এখন সে তার আগের জীবনে ফিরে গিয়ে নিজের মতো দিন শান্তিতে দিন কাটাচ্ছে। ভার্সিটি থেকে বাড়ি, বাড়ি থেকে ভার্সিটি, সময় পেলেই চা বাগানে ঘোরাঘুরি, বান্ধবীদের সাথে আড্ডা। এসব মিলেই তার দিন কাটছে। কিন্তু নিয়তিতে কি লেখা আছে তা কি আর মানুষ আগে থেকে জানতে পারে? ঠিক অরার এই সাদাসিধা জীবনেও অতীত আর ভবিষ্যৎ মিলিয়ে নিয়তি এক নতুন খেলা সাজাতে মত্ত ছিল, যার মায়াজাল থেকে অরা আদৌ কখনো নিজেকে বাঁচাতে পারবে কিনা এটা তো কেউ জানে না। আমি কোনো বুড়ো আর্মি অফিসারকে বিয়ে করতে পারব না। ইচ্ছে হয়তো তুমি নিজে বিয়ে করো, মা। সকাল সকাল মেয়ের মুখ থেকে এমন শুনে রীতিমতো ভরকে গেল অ্যানা উইন্টার্স। ধমকের সুরে সে বলে উঠল, অরা, মুখ সামলে কথা বলো। বেয়াদ্দপ মেয়ে কোথাকার। অরা ক্ষণিকের জন্য দমে গেল। চাপা স্বরে বলে উঠল, সরি, কিন্তু সত্যিই আমি এখন কোনো বিয়ে টিয়ে করতে চাই না। প্লিজ আমাকে শান্তিতে বাঁচতে দাও। মেয়ের কথা শুনে অ্যানা বলল, আমি তোমার ভালোর জন্যই বলছি, ছেলেটা খুবই ভালো। তার সাথে তোমার বিয়ে হলে তুমি অনেক সুখী হবে গু। অ্যানার কথা শেষ হল না, তার আগেই অরা ফোনটা কেটে দিল। অরোরা উইন্টার্স, কিংবা ডাক নাম তার অরা। নাম শুনে ভিনদেশী মনে হলেও সে মূলত একজন বাঙালি মেয়ে। হিন্দু কিংবা খ্রিস্টান নয়, হৃত্বিকের মতো সেও একজন মুসলিম পরিবারের সন্তান। দেখতেও বাঙালিদের মতোই। ভার্সিটি পড়ুয়া অরার স্বভাব আচরণ কিছুটা চঞ্চল, আবার কখনো বা ভীতু। গায়ের গরম ফর্সা, কালো সিল্কি চুলগুলো কোমর অবধি ছুঁয়েছে। সবচেয়ে মনোমুগ্ধকর দৃষ্টান্ত হল তার চোখ দুটো। বাঙালি রমণীর চোখজোড়া হ্যাজেল রঙের। গহীন সবুজ অরণ্যে হারিয়ে যাওয়া সে যেন এক চঞ্চল কাঠবিড়ালি। এদেশে অরার পরিবার বলতে তেমন কেউই নেই, তা যারা তাকে চেনে তাদের সকলেই জানে। একটু আগে যিনি ফোন করেছিল সে অরার মা, অ্যানা উইন্টার্স। অত্যন্ত কঠোর ও আধুনিকতায় মোড়ানো ব্যক্তিত্ব তার। যে কারণে মেয়েকে দেশে রেখেই কিছু বছর পূর্বে তিনি পারিবারিক বিজনেসের উদ্দেশ্য পাড়ি জমিয়েছে ইউএসএ। আর এখন সেখানে ভালোমতো স্ট্যাটেল হওয়ার পর থেকেই তিনি অরাকে কখনো তার কাছে চলে আসতে বলছে, আবার কখনো বিয়ের জন্য জোরাজুরি করছে। অরাও যেদি মেয়ের মতো মায়ের কোনো কথাকেই গ্রাহ্য করছে না। সিলেটের চাবাগানের সমস্ত স্নিগ্ধতা যেন মিশে আছে এই প্রেম মঞ্জিলের প্রতিটি কোণে। পাহাড়ের ঢালে অবস্থিত এই বিশাল প্রাসাদসম বাড়িটি এ অঞ্চলের মানুষের কাছে এক বিস্ময়ের প্রতীক। ধবধবে সাদা মার্বেল ও হালকা সবুজ রঙের মিশেলে তৈরি ভিক্টোরিয়ান স্থাপত্যের এই অট্টালিকাটি দূর থেকে দেখলে মনে হতে পারে সবুজ গালিচার উপর বসে থাকা কোনো এক সজীব রাজহাঁস। বাড়ির চারপাশ ঘিরে মাইলের পর মাইল বিস্তৃত চাবাগান, যার সুবাস সারাক্ষণ জানলা দিয়ে ঘরে ঢুকে পড়ে। জাঁকজমকপূর্ণ এই বাড়িতে ঝাড়বাতি, দামি আসবাব, বাড়ির সম্মুখ হতে গ্যারেজে সাজিয়ে রাখা নামিদামি গাড়ি কিংবা আভিজাত্যের অভাব নেই, অভাব শুধু মানুষের কলরবের। অরা ছাড়া এই বিশাল সাম্রাজ্যে প্রাণ বলতে কেবল দুজন ছায়াসঙ্গী আর অনিয়মিত আশায় করা এক খালা। গল্পের প্রথম পর্বে কিছু সংশোধন করা হয়েছে। অরা হোস্টেলে নয়, প্রেম মঞ্জিলে থাকে। আমার পুরনো পাঠকরা জানেন এই গল্পের কিছু বিশেষ টুইস্ট আছে। তাই ধৈর্য ধরুন। ছোটবেলা থেকেই এই নিঃসঙ্গ আভিজাত্যের মাঝে বড় হয়েছে অরা। বাবার অকাল মৃত্যু আর মায়ের ব্যবসায়িক ব্যস্ততা তাকে এক অদ্ভুত একাকিত্বের সাথী করে তুলেছে। অ্যানা উইন্টার্স যখন ব্যবসার প্রয়োজনে বিদেশে থিতু হলেন, অরার কাছে এই প্রেম মঞ্জিল তখন থেকেই এক গোলকধাঁধা। মায়ের প্রতি তার রাগ হয় না, বরং এক গভীর হতাশা কাজ করে, যেখানে অঢেল সম্পদ থাকলেও মায়ের হাতের স্পর্শটা বড্ড দুর্লভ। অরা এখন ভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সিলেটে এক নামী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সে। তার চঞ্চলতা যেমন আছে, তেমনি একা থাকার অভ্যাসে মনের গভীরে এক চাপা ভয়কেও সে জয় করতে শিখেছে। আজ সকালে ভার্সিটির ক্লাস আছে। অরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু গুছিয়ে নিল। পরনে তার একটি হালকা সবুজসাদা রঙের কুর্তি, ওড়নাটা আলতো করে একপাশে ঝুলিয়ে নিয়েছে। কোমর অবধি ছুঁয়ে পড়া কালো রেশমি চুলগুলো টেনে একটা বড় খোপা বেঁধে তাতে কাঠের কারুকাজ করা একটি কাঠি গুজে দিল। আয়নায় প্রতিফলিত হওয়া নিজের হ্যাজেল রঙের চোখজোড়ায় এক চিলতে আত্মবিশ্বাস ঝিলিক দিয়ে উঠল। সিঁড়ি দিয়ে নিচে নামতেই সুস্বাদু খাবারের ঘ্রাণ অরার নাকে এল। নিচতলার বিশাল ডাইনিং টেবিলটা খাবার দিয়ে সাজাচ্ছে ইকরা। ইকরা এই বাড়ির পুরনো গার্ড ইকবাল সাহেবের মেয়ে। মা নেই বলে ইকবাল সাহেব অরার মা অ্যানার অনুমতি নিয়েই মেয়েকে এই বাড়িতেই রেখেছেন। ইকরা অরার সমবয়সী হলেও স্বভাবে খুবই নরমসরম আর লাজুক। অরার চঞ্চলতার বিপরীতে ইকরা যেন শান্ত এক নদী। এরই মধ্যে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন হায়া খালা।
তিনি অরার কোনো এক দূরসম্পর্কের আত্মীয়া, কিন্তু এই বাড়ির দেখভালের দায়িত্বটা তিনিই সামলান। মাঝেমধ্যে নিজের বাড়িতে গেলেও বেশিরভাগ সময় এই প্রেম মঞ্জিলেই থাকেন তিনি। অরা সিঁড়ি দিয়ে নামতে নামতে চটুল স্বরে বলে উঠল, কি ব্যাপার ইকরু রানী? আজ কি কোনো বিশেষ আয়োজন? সুগন্ধে তো আমার পেট এখনই ভরে যাচ্ছে। ইকরা লাজুক হেসে নিচু স্বরে বলল, তোমার পছন্দের আলু ভর্তা আর মচমচে ইলিশ ভাজা করেছি আপামনি। খালা সাহায্য করেছে খুব গু। হায়া খালা হাতের খুন্তিটা মুছতে মুছতে হাসি মুখে বলল, মেয়েটা সকাল থেকে তোমার জন্য রান্নায় মন দিয়েছে। এসো খেয়ে নেও। দেরি হলে আবার ভার্সিটির ক্লাস মিস হতে পারে কি? অরা চেয়ার টেনে বসল। সে কখনোই ইকরাকে কাজের মেয়ে হিসেবে দেখেনি, বরং ইকরাই তার এই বিশাল নিঃসঙ্গ বাড়িতে একমাত্র বন্ধু। অরা ইকরার হাত ধরে টেনে পাশের চেয়ারে বসাল। একা একা কি গেলা যায় নাকি? তুমিও বসো ইকরা, আমরা একসাথেই খাবগু। ইকরা কিছুটা কুণ্ঠাবোধ করলেও অরার জেদের কাছে হার মানা। হায়া খালা একপাশে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসল। ডাইনিং রুমের বড় কাচের জানলা দিয়ে বাইরের সবুজ চাবাগান স্পষ্ট দেখা যাচ্ছে। রোদের ঝিলিক এসে পড়ছে খাবারের থালায়। অরা এক লোকমা ভাত মুখে দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ছাড়ল। এই ছোট ছোট মুহূর্তগুলোই তাকে শক্তি দেয় মায়ের কঠোরতা আর একাকিত্বের বিরুদ্ধে লড়াই করার। খাওয়া শেষ করে অরা উঠে দাঁড়াল। ব্যাগটা কাঁধে নিয়ে সে যখন ইকরার দিকে তাকিয়ে মজার ছলে একবার চোখ টিপল, তখন মনেই হল না যে এই মেয়েটা এক বিশাল একাকিত্বের মাঝে প্রতিনিয়ত দিন পার করে। ভার্সিটির গেটে পা রাখতেই অরার চিরচেনা সেই চঞ্চলতা ডানা মেল। প্রেম মঞ্জিলের নিস্তব্ধতা পেছনে ফেলে সে হয়ে উঠল জীবন্ত কোলাহলের অংশ। ক্লাসরুমের করিডোর দিয়ে হাঁটার সময় তার কুর্তির প্রান্ত বাতাসে দুলছে, আলগা হয়ে খুলে পড়া খোপার চারপাশে অনবরত ছোট ছোট চুলগুলো বাতাসের দোলে উঠছে। অরার বন্ধুদের আড্ডা মানেই এক চিলতে ঝড়। রোদেলা আর তনবি, এই দুজন এখন তার ছায়াসঙ্গীর মতো। তনবি সবসময় অরাকে খেপাতে ব্যস্ত, আর রোদেলা হল অরার সব গোপন কথার ঝুড়ি। কি রে অরা, আজ তো তোকে দেখে মনে হচ্ছে যেন সরাসরি আকাশ থেকে হুড়পড়ি নেমেছে। তনবির রসিকতায় অরা কৃত্রিম রাগ দেখিয়ে বলল, বেশি কথা বলিস না তো। এমনিতেই মেজাজটা আজ খিটখিটে হয়ে আছে গি। রোদেলা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, কেন রে? আবার আন্টি ফোন করেছিল? অরা একটা দীর্ঘশ্বাস ফেলে ঘাসের উপর বসে পড়ল। তারা? হুম। এবার তো এক ধাপ এগিয়ে পাত্র ঠিক করে ফেলেছে। এক আর্মি অফিসার। মম চায় আমি সিলেটে বসেই নাকি বিয়ের কেনাকাটা শুরু করি। তারপর সেই অফিসারের ঠ্যাং দুটো ধরে তার কাছে চলে যাই। ভাবতে পারছিস আমাকে দেশ থেকে সরানোর কতবড় মাস্টার প্ল্যানিং? ধিগি ধিগি জ্বালা বুকের মাঝে প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। নীল অন্ধকার প্রেম বারেবার এই বুকেও তোলে বাদ ভাঙ্গা সুখ লাজে রাঙা মুখ তোলে স্বপ্নেরই মনে। প্রেম আমার ওহো প্রেম আমার, প্রেম আমার এহে প্রেম আমার, প্রেম আমার হো ও প্রেম আমার এ এ, প্রেম আমার ওহো প্রেম আমার। গুনগুন করে গান গাইছে তো কখনো স্নিগ্ধ স্বরে শীষ বাজাচ্ছে অরা। ভার্সিটি শেষ করে ফেরার পথে অরা ঠিক করল একটু চাবাগানের ভেতরের রাস্তা দিয়ে হাঁটবে। বাড়িতে তার যাতায়াতের জন্য কয়েকটি দামি গাড়ি বরাদ্দ থাকলেও অরা তা সচরাচর ব্যবহার করে না। সিলেটের এই নির্জন রাস্তাগুলো তার বড্ড প্রিয়। হাঁটতে হাঁটতে সে যখন প্রেম মঞ্জিলের কাছাকাছি পৌঁছাল, দেখল গেটের সামনে একটি কালো রঙের ল্যান্ডরোভার দাঁড়িয়ে আছে। অরার বুকটা ধক করে উঠল। বাড়িতে তো সাধারণত কেউ আসে না। গেটের কাছে যেতেই সে দেখে গার্ড ইকবাল সাহেব বেশ তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে। তাকে পাশ কাটিয়ে অরা এগিয়ে যায়। বাড়ির ভেতরে ঢুকতেই নজরে পড়ে ড্রয়িং রুমের ভিন্টেজ আভিজাত্যে মোড়ানো হালকা সবুজ সাদা ও সোনালি কারুকার্য মেশানো বিশাল সোফায় একজন বলিষ্ঠ দেহের ব্যক্তি বসে আছে। পিছন থেকে কেবল চওড়া কাঁধ আর জলপাই রঙের টি-শার্টটা দেখা যাচ্ছে। লোকটার বসার ভঙ্গি বলে দিচ্ছে সে কোনো সাধারণ মানুষ নয়। অরা থমকে দাঁড়াল। ঠিক সেই মুহূর্তে লোকটা ঘুরে তাকাল। রহস্যময় আগন্তুক, তীক্ষ্ণ দৃষ্টি, কামানো চিবুক আর ব্যক্তিত্বের এক অদ্ভুত ভারিক্কি ভাব। মানুষটার বয়স হয়তো ৩০-এর কোঠা পেরিয়েছে। কিন্তু তার চোখের চাহনিতে বিদ্যমান সেই স্পষ্ট তেজ অরাকে মুহূর্তের জন্য স্থবির করে দিল। লোকটা উঠে দাঁড়াল। লম্বায় সে অরার চেয়ে অন্তত এক মাথা বড়। অরোরা উইন্টার্স? লোকটার কণ্ঠস্বর গম্ভীর কিন্তু তাতে এক অদ্ভুত মাধুর্য আছে।
ওরা নিজেকে সামলে নিয়ে একটু তেরচা গলায় বলল, জি, কিন্তু আপনি বিনা অনুমতিতে কারো ড্রয়িং রুমে ঢুকে পড়া কি আপনাদের আর্মি ট্রেনিংয়ের অংশ? ওরার মোটেও ইচ্ছে ছিল না শুরুতেই এই অপরিচিত সুদর্শনকে এরূপ কথাবার্তা বলার। কিন্তু মায়ের কথা অনুযায়ী এটাই যদি সেই আর্মি অফিসার হয়, তবে সে এই মুহূর্তে এই ব্যক্তিকে একটুও সহ্য করতে পারবে না। বলা নেই কওয়া নেই, লোকটা সরাসরি বাড়িতে কেন চলে এসেছে? সে তো তার মাকে বলেইছিল সময় পেলে সে নিজেই দেখা করবে। ওরার ব্যঙ্গাত্মক কথায় লোকটা একটু হাসল। তবে সে হাসিতে বিদ্রূপ ছিল না, ছিল সামান্য কৌতূহল। আমি ইউশান উজায়ের। আপনার মা হয়তো আমার কথা বলেছেন। তবে বিনা অনুমতিতে এখানে আসিনি আমি, ও আমার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যতা বজায় রাখে না। আপনার মায়ে আমাকে পাঠিয়েছেন কথা পাকাপাকির জন্য। কারণ আমার হাতে খুব একটা সময় নেই। ওরা স্তম্ভিত। মা তাকে না জানিয়েই এই লোকটাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। রাগে তার কান ঝা ঝা করতে লাগল। সকালেই তো কথা হলো, আর বিকেলেই আপনাকে বাড়িতে ঠেলে দিয়েছে। কিন্তু ইউশানের শান্ত শীতল চাহনি দেখে সে কেমন যেন কুঁকড়ে গেল। যে ওরাকে ভয় দেখানো কঠিন, সে আজ এই মানুষটার সামনে এসে নিজেকে খুব অসহায় বোধ করতে লাগল। অথচ ইউশান উজায়ের তখন নির্লিপ্ত স্বরে আবারও ওরার উদ্দেশ্যে বলল, মিস অরোরা, চা হবে এক কাপ? ওরা উত্তর দিতে পারল না। সে কেবল অপলক তাকিয়ে রইল সেই মানুষটার দিকে, যাকে সে মনে মনে বুড়ো বলে গালি দিয়েছিল। অথচ ইউশান মোটেও বুড়ো নয়, বরং সে এক ধারালো তরবারির মতো সুদর্শন এবং ভয়ঙ্কর। ভয়ঙ্কর এই কারণেই কেননা এই ব্যক্তিকে তার কেন যেন সুবিধার মনে হচ্ছে না। এতদিন মায়ের ফাঁদ থেকে বাঁচতে পারলেও এবার মনে হচ্ছে ফাঁসতে চলেছে। কিন্তু এত সহজে তো হার মানার মেয়েও সে নয়। একজন আর্মি অফিসারের গালে কষিয়ে চড় মেরেছে তারই হাঁটুর বয়স সমান এক মেয়ে। শুধুমাত্র তাকে বিয়ে করবে না এই জেদে। এমন একটা অভাবনীয় অশোভন কাণ্ড ঘটে গেলে পরিস্থিতি ঠিক কী হতে পারে, তা ভাবতেই ওরা ভরকে গেল। ছি, ছি, কেমন বিচ্ছিরি চিন্তাভাবনা করছিল সে। বিয়ে ভাঙার নেশায় এ কোনো পাগলামিতে বুধ হল কে জানে। ড্রয়িংরুমের গুমোট আবহাওয়াটা যেন সহ্য করতে পারছিল না ওরা। হায়া খালা ও ইকরা নানান পদের নাস্তা চা এনে সাজিয়ে দিয়েছে টিটেবিলে। আর ওরা চুপচাপ তার মুখোমুখি হয়ে বসে আছে। ইউশানের সেই নির্লিপ্ত চাহনি আর মেজাজি ভাবটা তাকে ভেতর থেকে অস্থির করে তুলছে। ইউশান লোকটার মাঝে এক ধরনের চুম্বকীয় আকর্ষণ আছে ঠিকই, কিন্তু ওরার জেদ হয়তো তার চেয়েও প্রখর। চা শেষ করে ইউশান নিজেই প্রস্তাব দিল, বাইরে আপনার বাগানটা বেশ চমৎকার। আমরা কি একটু হাঁটতে হাঁটতে কথা বলতে পারি মিস অরোরা? ওরা প্রথমে মানা করতে চেয়েও দমে গেল। হায়া খালা আর ইকরা দরজার আড়াল থেকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। সে চায় না তাদের সামনে কোনো সিন ক্রিয়েট করতে। তাই গুমোট গলায় বলল, চলুন। তবে বেশিক্ষণ নয়, আমার কাজ আছে গি। বিশাল প্রেম মঞ্জিলের সদর দরজা পেরিয়ে দুজনে বাগানে পা রাখল। চারদিকে সবুজ চাবাগানের সারি। গোধূলির আলো নিভে গিয়ে এখন হালকা চাঁদের আলো পাহাড়ি খাঁজগুলোতে আছড়ে পড়ছে। ঝিনি পোকার ডাক আর ঠান্ডা বাতাসের ঝাপটায় পরিবেশটা অদ্ভুত রকমের মায়াবী। ইউশান পকেটে হাত দিয়ে ধীর পায়ে হাঁটছে। সে নীরবতা ভেঙে বলল, আপনি কি সবসময় এরকম মেজাজি? নাকি শুধু আর্মি অফিসার দেখলেই পিত্তি জ্বলে ওঠে? ওরা লনের ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে উত্তর দিল, আমি মেজাজি নই। তবে যারা বিনা নোটিশে আমার জীবনে হস্তক্ষেপ করতে আসে, তাদের জন্য আমার কাছে খুব একটা ফুলচন্দন নেই। মম হয়তো আপনাকে আমার সম্পর্কে অনেক রং চড়িয়ে বলেছে, কিন্তু বাস্তবতা হল আমি এদেশ ছাড়তে পারব না গি। ইউশান একটু থামল। একটা চাগাছের কচি পাতা ছুঁয়ে সে শান্ত গলায় বলল, দেশপ্রেম? ইন্টারেস্টিং। আপনার মা কিন্তু বলছেন আপনার ফিউচার ওখানে বেশি ব্রাইটকে। ওরা থমকে দাঁড়াল। ইউশানের সামনাসামনি দাঁড়িয়ে দ্বিকণ্ঠে বলল, ফিউচার মানে কি কেবল কারি কারি ডলার আর নামিদামি শহর? সিলেটের এই মাটি, বর্ষার বৃষ্টি, এই চাবাগানের গন্ধ, এগুলো কি ইউএসএতে পাওয়া যাবে? আমি এদেশের মাটিতে বড় হয়েছি, এখানেই থাকতে চাই। মা আমাকে জোর করে নিয়ে যেতে পারছে না বলেই কি আপনার মতো কাউকে হায়ার করেছে? ইউশান এবার মৃদু হাসল। সেই হাসিতে বিদ্রূপ নেই। ইউশান খুব ভালোমতোই বুঝে গিয়েছে ওরা মেয়েটি কেমন। সামান্য চঞ্চল হলেও এসব তিক্ত আচরণ তার নিজস্ব ব্যক্তিত্বের কিছু নয়। সে বলল, হায়ার করা শব্দটা ভুল। তবে আপনার অনুমানের একাংশ ঠিক।
আমি বর্তমানে ইউএসএতেই পোস্টেড আছি। জয়েন্ট অপারেশনের সুবাদে আমাকে সেখানেই থাকতে হয় লম্বা সময়। আর আপনার মায়ের সাথে আমাদের ফ্যামিলি ডিলটা এমনভাবেই হয়েছে যে বিয়ের পর আপনাকে আমার সাথেই শিফট হতে হবে গু। অরার বুকটা ছ্যাঁত করে উঠল। তার অনুমান তবে ঠিক। এই মানুষটা কেবল মার পছন্দ করা পাত্রই নয়, সে হলো একটা গোল্ডেন টিকিট, যাতে চড়ে অরাকে চিরতরে এদেশ থেকে নির্বাসিত করা যায়। অরা তেরচা হেসে বলল, তার মানে আমি ভুল ছিলাম না। যাই হোক, আমিও একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমি কখনো এই দেশ চিরতরে ছাড়তে পারব না। তাই আমার মনে হয় আমাদের বিয়ের দিকে এগোনোটাও সম্ভব নয় গি। ইউশান কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে অরার দিকে তাকিয়ে রইল। সূর্যের আলোয় অরার হ্যাজেল রঙের চোখ দুটো যেন জ্বলজ্বল করছে। ইউশান ধীর পায়ে অরার এক কদম কাছে এসে দাঁড়াল। তার গলার স্বর এবার কিছুটা খাদে নামল। আপনি জেদি সেটা জানতাম। কিন্তু আপনি যে আবেগপ্রবণ সেটা এখন বুঝলাম। তবে মিস অরোরা, লাইফ ইজ নট আ ফেয়ারি টেল। মাঝে মধ্যে বৃহত্তর স্বার্থে আমাদের শেকড় বদলাতে হয়। আমি নিজেও তো এদেশকে ভালোবাসি, কিন্তু আমার ডিউটি আর অবস্থান এখন আমাকে বাইরে দাবি করছে গু। অরা এক পা পিছিয়ে গিয়ে বলল, আপনার ডিউটি আপনার কাছে, আমার জীবন আমার কাছে। বিয়ে মানে যদি হয় দেশ ছেড়ে চলে যাওয়া, তবে সেই বিয়েকে আমি আজই ডিভোর্স দিতে রাজি গু। ইউশানের চোয়াল শক্ত হয়ে উঠল। সে কিছুটা গম্ভীর হয়ে বলল, এখনও বিয়েই হল না, আর এরই মধ্যে ডিভোর্সের আলাপ শুরু করে দিলেন? দুজনের মাঝখানে তখন এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। ইউশান বুঝতে পারল এই মেয়েকে কাবু করতে হলে কেবল মায়ের দোহাই দিলে চলবে না। অন্যদিকে অরা বুঝল এই লোকটা তার মায়ের চেয়েও বড় বিপদে পরিণত হতে যাচ্ছে। বাতাস যেন আরও শীতল হয়ে এল। হায়া খালার ডাক শোনা গেল ভেতর থেকে। অরা এক মুহূর্ত দেরি না করে ইউশানের দিকে একটা তাচ্ছিল্যের দৃষ্টি ছুঁড়ে বাড়ির দিকে পা বাড়াল। ইউশান একা দাঁড়িয়ে রইল বাগানে। সে নিজের মনেই বিড়বিড় করল, দেশকে ভালোবাসো বলেই হয়তো তোমাকে আরও বেশি ভালো লেগে গেল মিস অরোরা গি। রাতের স্তব্ধতা ছাপিয়ে প্রেম মঞ্জিলের বিশাল কামরায় কেবল সিলিং ফ্যানের একটানা শব্দ শোনা যাচ্ছে। অরা বিছানায় এপাশোপাশ করছে। ইউশান উজায়েরের সেই তীক্ষ্ণ চাহনি আর গম্ভীর কণ্ঠস্বর তার কানে বাজছে। লোকটা যেন এক জীবন্ত দাবার চাল, যা তার মা অ্যানা উইন্টার্স চালতে শুরু করেছেন। অরা বুঝতে পারছে এই মুহূর্তে বিয়ের ব্যাপারে সরাসরি না বললে মা হয়তো আরও কঠোর কোনো পদক্ষেপ নেবেন। অথচ তার মা এটাও জানে তার একমাত্র মেয়ে এক বাড়িতে গিয়ে সাজানো নাটকে বিয়ে অবধি করে ফেলেছে। সেসব না হয় বাদ, অরার মতো প্রাণবন্ত মেয়ের জীবনে ওসব বিয়েশাদির কোনো মূল্যই নেই। মিথ্যে অভিনয় করে কারো নামধাম বাঁচানোর পাশাপাশি হার্ট অ্যাটাক হতেও বাঁচিয়েছে সে, এটাও বা কম কিসের? সেসব ভাবনা ভাবতে গিয়ে অরা তাচ্ছিলের সাথে কিছুক্ষণ হাসল। একটু পরই আবার তার সেই হাসি মিলিয়ে গেল। চিন্তায় নতুন পদ যুক্ত হল। মাকে তো সামলে নিবে, কিন্তু এই ইউশান উজায়ের? সে তো তার কথার ভাজে বলেই দিয়েছে সে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। বিয়ের ফাঁদে পড়ে দেশান্তরী হওয়া আর জ্যান্ত কবরস্থ হওয়া অরার কাছে একই কথা। কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত না নিলে সে ফেঁসে যাবে। হঠাৎ করেই অরার মাথায় এক বুদ্ধি খেল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে এক চিলতে হাসল। যদি বাঘকে খাঁচায় বন্দি করতে না পারো, তবে বাঘের ডেরায় গিয়েই তাকে ঘায়েল করো। অরা ঠিক করল সে এখনই বিয়ে করবে না। বরং মাকে বলবে সে মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য কিছুকাল ইউএসএতে মায়ের সাথে থাকতে চায়। সেখানে গিয়ে সে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করবে যাতে তার মা নিজেই এসব বিয়েশাদির ঝামেলা থেকে পিছিয়ে যায়। এতে একদিকে যেমন আপাতত বিয়ের ঝামেলা এড়ানো যাবে, অন্যদিকে মায়ের সাথে সামনাসামনি লড়াই করার একটা সুযোগও মিলবে। সিদ্ধান্ত নেওয়ার ঠিক 2 সপ্তাহের মাথায় অরার দেশ ছাড়ার সব প্রস্তুতি সম্পন্ন হল। অ্যানা উইন্টার্স মেয়ের এই আকস্মিক পরিবর্তনে খুশি হলেও সন্দেহমুক্ত ছিলেন না। তবে অরা নিজেকে খুব শান্ত আর বাধ্য মেয়ে হিসেবে উপস্থাপন করল। যাবার দিন সকালে প্রেম মঞ্জিলের আকাশটা কেমন যেন মেঘলা। অরা তার প্রিয় বারান্দায় দাঁড়িয়ে শেষবারের মতো বিশাল চাবাগানের দিকে তাকাল। পাহাড়ের ভাজে ভাজে জমে থাকা কুয়াশা যেন আজ তাকে জড়িয়ে ধরতে চাইছে। ইকরা চোখের জল মুছছে। হায়া খালা অরার প্রিয় কিছু নাস্তা ব্যাগে ভরে দিচ্ছেন। অরা ইকরার হাত দুটো চেপে ধরল। কেঁদো না ইকরু রানী। আমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না। খুব শীঘ্রই ফিরে আসব এই প্রাসাদে গু। ইকবাল সাহেব গাড়ি বের করেছেন। অরা যখন গাড়িতে উঠল নিমিষেই তখন তার বুকটা হাহাকার করে উঠল।
প্রেম মঞ্জিলের সেই সাদা ভিক্টোরিয়ান দেওয়ালগুলো যেন বিষণ্ণ মুখে তাকিয়ে আছে। যে বাড়িটাকে সে একসময় গোলকধাঁধা মনে করত, আজ সেটাকেই তার সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হচ্ছে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টের ব্যস্ততা মারিয়ে ওরা এয়ারপোর্টের বাইরে এল। তখন তার ক্লান্ত শরীরটা কেবল একটু বিশ্রাম খুঁজছিল। কিন্তু ২০ ঘণ্টা পার হওয়ার পর আসল ক্লান্তির কারণ হয়ে দাঁড়াল তার ফোনটা। ওরা বারবার ডায়াল করছে, কিন্তু উপাস থেকে অ্যানা উইন্টার্সের ফোনটা কেবলই নট রিচেবল দেখাচ্ছে। ওরার কপালে চিন্তার ভাঁজ। মা তো বলেছিল সে নিজে গাড়ি নিয়ে আসবে। পরদেশী এই যান্ত্রিক শহরে ওরা সম্পূর্ণ একা। সে এমনকি মায়ের বর্তমান ঠিকানাও জানে না, কারণ অ্যানা বলেছিল সারপ্রাইজ দেবে। লাগেজটা টেনে ওরা একটা বেঞ্চে বসে পড়ল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, সন্ধ্যা নেমে এল নিউ ইয়র্কের বুকে, কিন্তু মায়ের কোনো হদিস নেই। চরম হতাশায় আর অভিমানে ওরার চোখ ভিজে এল। মা কি আমাকে এখানে এনে এভাবে মাঝপথে ফেলে দিল? নাকি কোনো বিপদ হল? ওরার ভাবনায় যখন হাজারো নেতিবাচক চিন্তা, তখনই ধীর পায়ে এক সুঠামদেহী লোক তার দিকে এগিয়ে এল। লোকটার পরনে দামি ওভারকোট, মুখে এক কৃত্রিম বন্ধুত্বপূর্ণ হাসি। এক্সকিউজ মি, মিস। আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? লোকটির কণ্ঠস্বর বেশ মার্জিত। সে কথাবার্তাও বলছে এদেশেরই নাগরিকের ন্যায়। ওরা প্রথমে একটু ইতস্তত করলেও নিজের অসহায়ত্বের কথা ভেবে দমে গেল। লোকটা নিজেকে একজন হেল্পফুল সিটিজেন হিসেবে পরিচয় দিয়ে বলল সে ওরাকে তার গন্তব্যে পৌঁছে দেবে। মূল গল্প লেখিকার নামে উল্লেখিত পেইজ থেকে পড়ার অনুরোধ। অনেকে অনুমতি ছাড়াই ভুলভাল পর্ব নিজেদের পেইজে দিচ্ছে। ওরা ক্লান্তিতে হিতাহিত গান হারিয়ে লোকটার চকচকে কালো গাড়িতে উঠে বসল। কিন্তু গাড়ি চলতে শুরু করার কিছুক্ষণ পরই ওরার খটকা লাগল। গাড়িটা নিউ ইয়র্কের পরিচিত রুট ছেড়ে ভিন্ন কোনো হাইওয়ের দিকে এগোতে লাগল। ওরা ভ্রুকুচকে জিজ্ঞেস করল, শুনুন, আমার মনে হচ্ছে আপনি ভুল পথে যাচ্ছেন। আমার মা এই দিকে থাকেন না গিয়ে। লোকটা অদ্ভুত এক হাসি দিয়ে বলল, শান্ত হন ডার্লিং। শর্টকাট নিচ্ছি। জ্যাম এড়িয়ে দ্রুত পৌঁছে দেবগু। ওরার ষষ্ঠ ইন্দ্রিয় এবার জানান দিল বিপদ আসন্ন। লোকটার কথাবার্তা ক্রমে অসংলগ্ন হতে শুরু করেছে। ওরা চিৎকার করে বলল, গাড়ি থামান। আমি আপনার সাথে যাব না। স্টপ দ্য কার। কিন্তু লোকটা থামার বদলে গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। সে এবার হাইওয়ে ছেড়ে এক জনমানবহীন অন্ধকার উপরাস্তার দিকে গাড়ি ঘোরাল। ওরার ভেতরে তখন আদিম এক আতঙ্ক জেঁকে ধরেছে। কিন্তু সে অরোরা উইন্টার্স, সহজে হার মানার পাত্রী সে নয়। যখন দেখল লোকটা কোনোভাবেই গাড়ি থামাচ্ছে না, তখন ওরা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে লোকটার চুল খামচে ধরল। হারা মজাদা! গাড়ি থামা বলছি। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? হেল্পো! সামওয়ান হেল্প মি! ওরা পাগলের মতো লোকটার চুল ধরে টানতে লাগল আর একের পর এক বাংলা ইংরেজি মিশিয়ে গালি দিতে লাগল। আকস্মিক এই আক্রমণে লোকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। গাড়িটা সাপের ল্যাজের ন্যায় আঁকাবাঁকা হয়ে চলতে চলতে ঝোপঝাড়ের কাছে এসে এক ঝাটকায় থেমে গেল। সুযোগ বুঝে ওরা দ্রুত দরজা খুলে বেরিয়ে এল এবং অন্ধকারের মাঝেই প্রাণপণে দৌড়াতে শুরু করল। পেছন থেকে লোকটা গর্জে উঠল, ইউ লিটল বিচ! তোকে আজ আমি ছাড়ব না! ওরা ঝোপঝাড় মারিয়ে রাস্তার দিকে ছুটছে। তার দম বন্ধ হয়ে আসছে, পা ভেঙে আসছে ক্লান্তিতে। অন্ধকার রাস্তায় সে চিৎকার করে বলতে লাগল, সামওয়ান হেল্প মি প্লিজ! প্লিজ হেল্প মি! রাস্তার ওপারে কিছু আলো দেখা যাচ্ছে। ওরা কোনো কিছু না ভেবেই রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিল। কিন্তু খুব একটা লাভ হল না এতে। হুট করে পেছন থেকে লোকটা এক ভারী পাথর স্বরূপ জিনিস তুলে নিয়ে সোজা ওরার মাথায় আঘাত করল। আর এক নিমিষেই সে জ্ঞান হারিয়ে রাস্তায় ঢেলে পড়ল। শেষবারের মতো বিড়বিড়িয়ে আওড়াল। গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখক এমিনে হানোয়াদে। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।